গণিকা বা বেশ্যারাও ধুমধাম করে সরস্বতী পুজো করতেন। বাদশাহের কামসূত্রেও একই কথা বলা আছে। দেও না, আমি কিছু দিতে বলছি না, জলের হ্রদ নয়, রক্তের হ্রদ, সেটা পুরোটা ভব, অর্থাৎ দুর্গা এবং সরস্বতী এক হয়ে গেছেন। সরস্বতী কেবল বীণাই বাজান না, সরস্বতী নাচেনও। কোথায়? কর্ণাটকের মহীশূরের সোমনাথপুরের কেশব মন্দিরে। এখানে সরস্বতীর প্রধানত দুটোই হাত, কোনো কোনো সময় সেখানে বীণা আছে, কোনো কোনো সময় নেই। পুরনো কলকাতার গণিকা বা বেশ্যারাও ধুমধাম করে সরস্বতী পুজো করতেন, কারণ বেশ্যা বা গণিকারাও যেহেতু বেশ্যালয়ে নাচ গান পারফর্ম করেন এবং সরস্বতীও এই সকলেরই দেবী, এবং বাড়িতে বাড়িতে মূর্তি এনে পুজো করার প্রচলন খুব একটা ছিল না। টোল বা পাঠশালার পণ্ডিতরা মূর্তি এনে পুজো করতেন, মানুষ আসতেন সেখানে, পুজো দিতেন, দক্ষিণা দিতেন, এবং ওই দক্ষিণাটা পণ্ডিতদের বাৎসরিক একটা আয় ছিল। দেও না, আমি কিছু দিতে বলছি না, দেও হচ্ছে একটা মেলা যেটা বসন্ত পঞ্চমীতে হয় ছোটনাগপুরে। হাতি, ঘোড়া, গরু এইসবের দৌড় প্রতিযোগিতাও হয় এবং আরো অনেক কিছু। এখনো হয় কিনা জানি না, যদি জানো কমেন্ট করে জানিও। তবে এই যে বসন্ত পঞ্চমী, এটা কিন্তু এই মাঘ মাসের এই আজকের বসন্ত পঞ্চমীর দিন নয়, ওদের বসন্ত পঞ্চমী হয় ফাল্গুনে। সরস্বতীর এখানে নাম হচ্ছে প্রাচী বা পূর্ব সরস্বতী। এই অঞ্চলের কি নাম? এই অঞ্চলের নাম সমন্ত পঞ্চক। সমন্ত পঞ্চক কথার মানে হচ্ছে পাঁচটি লেক বা হ্রদ। এই পাঁচটা হ্রদ বা লেক কিন্তু জলের হ্রদ নয়, রক্তের হ্রদ। এই রক্ত এলো কোথা থেকে? এই রক্ত এলো 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন যখন পরশুরাম, সেইখান থেকে, অর্থাৎ ক্ষত্রিয়দের রক্তে তৈরি এই পাঁচটি হ্রদ। তবে এই সমন্ত পঞ্চককে অন্য আর একটা নামে খুব ভালোভাবে তুমি চেনো, কুরুক্ষেত্র। অম্ভৃণ নামক এক ঋষির এক মেয়ে ছিলেন বাক নামের। এই বাক ব্রহ্মজ্ঞান লাভ করেন। এই বাককেই অনেকে মনে করেন সরস্বতী, যদিও অনেক পণ্ডিত আবার তা মানেনও না। আর যাই হোক, এই তথ্য আর একটা প্রমাণ যে প্রাচীন ভারতে মেয়েদের পড়তে দেওয়া হতো না বলে যে বিজ্ঞাপন চালানো হয়, সেটা পুরোটা ভব। এই সরস্বতীর 3টে মাথা, 6টা হাত। এই সরস্বতী কোন সরস্বতী? বৌদ্ধ সরস্বতী। বুদ্ধের একটি রূপ বা অবতার মঞ্জুশ্রী বা মঞ্জুনাথ বা মঞ্জু ঘোষ, যিনি সরস্বতীর মতোই বিদ্যা, বুদ্ধি, স্মৃতি, জ্ঞান এগুলোর দেবতা। তাঁরই শক্তি হচ্ছে এই সরস্বতী। আবার বলা হয় সরস্বতী নয়, লক্ষ্মী ওই মঞ্জুশ্রীর শক্তি, আবার দুজনেই। হিন্দুতন্ত্রে মা এবং মেয়ে অর্থাৎ দুর্গা এবং সরস্বতী এক হয়ে গেছেন। এখানে সরস্বতীর 8টি হাত এবং তিনি পদ্মের ওপর বসে আছেন। তন্ত্রের সরস্বতীর আরেকটি রূপ হচ্ছে নীল রঙের। এই সরস্বতী বিদ্যা বা বুদ্ধির না, এই সরস্বতী সৌভাগ্যের দেবী। এই নীল সরস্বতী হচ্ছেন আসলে তারার রূপ। কোথাও কোথাও তন্ত্রে এই সরস্বতীকে মহা নীল সরস্বতী বলা হয়েছে, আবার কোথাও কোথাও মহা লীল সরস্বতী বলা হয়েছে। শ্বেতাম্বর জৈনরাও, অর্থাৎ যে জৈন কমিউনিটি সাদা বা শ্বেত রঙের পোশাক পরেন, তারাও সরস্বতীকে পূজা করতেন বা আরাধনা তার করতেন। 1889 খ্রিস্টাব্দে এরকমই একটা শ্বেতাম্বর জৈন মন্দির থেকে একটি সরস্বতীর মূর্তি পাওয়া গেছিল। মূর্তিটির 2টো হাত, বাঁ হাতে ছিল একটি পুঁথি, ডান হাতের উপরের অংশটা ভেঙে গেছে, ফলে জানা যায় না ডান হাতে কি ছিল। এই মূর্তিটি লোহার তৈরি ছিল এবং এই যে মূল মূর্তি, তার 2 দিকে 2জন অপেক্ষাকৃত ছোট মাপের উপাসকের মূর্তি খোদাই করা আছে। না, সমাজ মানে সোসাইটি নয়, সমাজ মানে হচ্ছে নাটক। বাদশাহের কামসূত্রেও একই কথা বলা আছে। বোধগয়া এবং নালন্দায় সরস্বতীর মন্দির ছিল এবং এই মন্দিরের পুরোহিতরা মাসে 1 বা 2 বার করে এমন সমাজ বা নাটকের আয়োজন করতেন। ভারতের নানান প্রান্ত থেকে অভিনেতারা আসতেন, অভিনয় করতেন ওই সমাজ বা নাটকে, এবং এই অভিনয়ের নাম ছিল প্রেক্ষণম। শেষে একটা ফাও বা ফ্রি দি, জাপানেও সরস্বতী পুজো হয়। সেখানে সরস্বতীর নাম হচ্ছে বেনজাইতেন বা ছোট্ট করে বেনতেন। জাপানের মানুষ সরস্বতীকে প্রেমের দেবী হিসেবে কল্পনা করেন। তার পিছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যদি সেটাও শুনতে চাও কমেন্টে জানিও,
সেটা নিয়েও আরেকদিন গল্প করব।